প্রথমেই আমাদের দেখানো হয় একটি হাতি জঙ্গলে হেঁটে যাচ্ছে। সেই সময় কেউ একজন হাতিটির মাথায় গুলি করে আর হাতিটি সেখানেই মারা যায়। তখন আমাদের একটি লোককে দেখানো হয়। লোকটার নাম আরুক্ষ। সেও একজন প্রচার হাতি মারার সঙ্গে জড়িত আছে। তবে আমরা আরুক্ষর চোখে হাতির জন্য জল দেখতে পাই এবং সে সোজা ডিএফও অফিস মানে ডিভিশন ফরেস্ট অফিসারের কাছে যায় আর বলে এই খবরটি নিউজ টিভিকে দিয়ে দিয়েছি, কাল খবরটি বেরিয়ে যাবে। তারা যদি জানতে পারে আমি আপনাদের সব বলে দিয়েছি তাহলে তারা আমাকে মেরে দিবে, আমাকে লুকিয়ে থাকতে হবে, আমার পরিবার বরবাদ হয়ে গেছে। তখন অফিসার আদিল বলে কে হাতিকে মারে? আরুক্ষ বলে তাদের লিডারের নাম রাজ, সে মদ সাপ্লাই করে। আদিল বলে রাজকে আমি জানি, সে প্রচার ছিল কিন্তু এখন নেই। আরুক্ষ বলে সবাই এটাই ভাবে, কিন্তু রাজের আসল ব্যবসা হলো হাতির দাঁত। আদিল বলে রাজের কোনো সাথী আছে? আরুক্ষ বলে পোয়া বার্গিস আর ইবান দাস। তারা এইভাবে শিকার করতে থাকলে জঙ্গলের সব হাতি মারা যাবে, একটি হাতিও বাঁচবে না। এখন আমি এই কাজ করতে পারবো না, আমার তো সাজা হবেই, কিন্তু তাদেরকেও থামাতে হবে। কিছু পাপে ধুলো হয়তো আমি নরক থেকে বেঁচে যাব। আদিল বলে এটা বল তারা হাতিকে কিভাবে মারে? তবে গাইস, তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বাকিটা দেখে আসি। তারপর আমাদের ফরেস্ট অফিসার মালাকে দেখানো হয়। মালাকে হারিস নামের একজন ফোন করে আর বলে এখন কথা বলা যাবে? মালা বলে হ্যাঁ, কথা বলা যাবে। তখন তারা দেখা করে। হারিস পুলিশকে খবর দেওয়ার কাজ করে। হারিস বলে হাতি পাচারের কথা শুনেছেন? মালা বলে খবরের কাগজে পড়েছি। হারিস বলে 3 গাড়ি পুলিশ রাজকে গ্রেপ্তার করতে গিয়েছিল, কিন্তু যে রাজকে গ্রেপ্তার করতে গিয়েছিল সে একদম গাধা ছিল। রাজকে ধরার আগেই সে রাজের নাম অ্যানাউন্স করে দিয়েছিল। তারপর আর কি, রাজ পালিয়ে যায়। মালা বলে তাহলে এখন রাজ কোথায় আছে? হারিস বলে এখন আদিম আলীতে লুকিয়ে আছে। মালা বলে আদিম আলী তো খুব কাছেই আছে, তুমি কিভাবে জানলে? হারিস বলে রাজ আমার বারে এসেছিল, মদ খেয়ে আমাকে বলছিল। তারপর মালা বাবুকে ফোন করে, কারণ সেই রাজকে ধরতে গিয়েছিল। মালা বাবুকে কিছুক্ষণ বকাবকির পর বলে রাজ এখন আদিম আলীতে লুকিয়ে আছে, এবার তাকে ধরতেই হবে। তখন বাবু আদিম আলী চলে আসে। সেখানে দেখে আর এক পুলিশ অফিসার আগে থেকে রাজকে ধরার জন্য চলে এসেছে, তবে তারাও রাজকে ধরতে পারেনি। বাবু বলে এটা আমার এলাকা, আপনি এখানে কি করছেন? কিন্তু অফিসার বাবুর কথায় কোনো কান দেয় না। বাবু পাশের লোকের সঙ্গে কথা বললে জানতে পারি বাবু আসার আগেও রাজকে খুঁজতে আরো অনেক অফিসার এসেছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারেনি। এইদিকে আদিল আর কিশোর কুমার তারা রাজের কেসটি স্পেশালভাবে নীল ব্যানার্জিকে দিয়ে দেয়। তখন নীল বলে আমি আমার মতো করে আমি আমার টিমের সঙ্গে কাজ করব চুপচাপ, কারণ ভিতরের কোনো খবর যেন বাইরে না যায়, আর অনেক কিছু তোমরা দুজনে জানতে পারবে না। আর একটি কথা, আমি শুরু হয়ে গেলে আর থামবো না যতক্ষণ না পর্যন্ত রাজকে ধরতে পারছি। নীলের কথায় আদিল আর কিশোর দুজনে রাজি হয়ে যায়। তখন কিশোর মালাকে ফোন করে ডাকে, কারণ মালা নীলের আন্ডারে কাজ করত আর নীল মালাকে তার টিমে নিতে চায়। মালা সেখানে এলে নীল বলে 90-র পর থেকে কেরালায় পোচিং মানে হাতি শিকার হয়নি, আর এখন এখানে মাত্র 6000 হাতি বেঁচে আছে, তাদের মধ্যে 18টা হাতি আমাদের ভুলের জন্য মারা গেছে। এত বড় কাণ্ড আমি এর আগে কখনো দেখিনি। আরুকের কথায় আমাদের কোনো লাভ হয়নি, আর অনেক হাতি এখন বিপদের মধ্যে আছে। এখন মন্ত্রী আমাদের পেছনে পড়ে গিয়েছে, আর এই কাণ্ডর পর ইন্টারন্যাশনাল মিডিয়াও আমাদের পেছনে পড়ে গেছে। মালা বলে আমি অফিসারকে রাজের ব্যাপারে পাক্কা খবর দিয়েছিলাম। নীল বলে আমি জানি সে কোনো উল্টাপাল্টা করে থাকবে, সব পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর তারই জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। অনেক সরকারি ইনভেস্টিগেশন চলছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, WCCB থেকে, ইন্টেলিজেন্স ব্যুরো, আরও অনেক ইনভেস্টিগেশন চলছে। সবাই সবার কাজে বাধা দিচ্ছে, কেস সলভ হচ্ছে না।
কিন্তু তোমাকে তোমার দমে কেসটি সলভ করতে হবে। তার জন্য তুমি এখন একটি টিম তৈরি করো যাদের ওপর তোমার নিজের থেকে বেশি ভরসা আছে, আর তুমি শুধুমাত্র আমাকে রিপোর্ট করবে আর কাউকে নয়। এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি দায়িত্ব নিব। যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবে। তারপর ডিভিশন ফরেস্ট অফিসারের লিডার ডিনাকে দেখানো হয়। সে মরিসের বাড়িতে রেড করে, কিন্তু সে সময় মরিস বাড়িতে ছিল না। তারই জন্য ডিনা মরিসের স্ত্রীকে নিয়ে আসে আর মরিসের মাকে বলে যদি নিজের স্ত্রীকে বাঁচাতে চায় তাহলে যেন মরিস পুলিশ স্টেশনে স্যালেন্ডার করে, না হলে তার স্ত্রীকে জেলে ভরে দিবে। তারপর ডক্টর জোসেফকে দেখি। সে একজন সিনেক মানে সাপ স্পেশালিস্ট। একজনকে সাপে কেটেছে, তাকে দেখছে। দেখে বলে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইদিকে মরিস তার স্ত্রীকে বাঁচাতে পুলিশের কাছে যায়। ডিনা বলে পুলিশের কাছে ধরা দিয়ে তুমি ভালো করেছো। মরিস বলে আমি কখন বললাম আমি স্যালেন্ডার করেছি? আপনাদের মনে যে আমাকে নিয়ে ভুল ধারণা আছে সেগুলি মেটাতে এসেছি, আর আমার কারণে আমার পরিবারকে এই সবের মধ্যে টানবেন না। ডিনা বলে অনেক হাতি শিকারের জন্য তোমার নাম সামনে এসেছে, তাছাড়া তুমি প্রচারের থেকে হাতির দাঁত কেনা বেচার কাজ করছো। আর ডিনা তার ফোনটি নিয়ে নেয়। সেখানে একটি ফর্ম দেখতে পায়। সেখানে লেখা ছিল 75 কেজি পার্সেল। রেলওয়ে পার্সেল সার্ভিস থেকে দিল্লির এক অ্যাড্রেসে পাঠিয়েছিলাম। মানে এখানে হাতির দাঁতের কথা বলা হয়েছে। ডিনা বলে এই অ্যাড্রেসে আমরা যাকে পাবো তাকে গ্রেপ্তার করব, আর তাকেও সেম অফার করব। আর যদি সে তোর নাম বলে দেয় তাহলে তোকে আর তোর ফ্যামিলিকে অনেক দিনের জন্য জেল করে দেব। আর তুই যদি সব আমাদেরকে বলিস তাহলে ওর জেল হবে। মরিস বলে আমি বলতে রাজি আছি, শুধু আমার ফ্যামিলির যেন কিছু না হয়। ডিনা বলে ঠিক আছে, কিছু হবে না। তুই কার কাছ থেকে হাতির দাঁত কিনেছিলি? ডিনা বলে তোর কাছ থেকে কে চেয়েছিল? মরিস বলে দিল্লির এক মেয়ে, তার নাম পুনম বর্মা। সে একজন আর্ট ডিলার, ওখানে তার গ্যালারি আছে, কিন্তু সেও হাতির দাঁত কেনা বেচার কাজ করে। ডিনা বলে কাকে বেচে? মরিস বলে সেটা আমি জানি না, বেচার কাজ অন্য কেউ করে, তার নাম রবি ডন। সে নিজেই ক্লায়েন্টের সঙ্গে কথা বলে। ডিনা বলে সে এখন কোথায় আছে? মরিস বলে আমি জানি না, সারাক্ষণ ঘুরে বেড়ায়, বেশিরভাগই দেশের বাইরে থাকে, মানে চাইনাতে থাকে। মরিস বলে আমি কোনো হাতিকে মারিনি, আমি শুধু হাতির দাঁত কিনে পাঠিয়ে দেয়। জোসেফ তার সিনিয়রকে বলে আমি কেরালার আইবার কেসে যাচ্ছি। আর এখানেই ভিডিওটি শেষ হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।